নমস্কার সবাইকে ওয়েলকাম মায়া সরকার স্কুল অফ স্ট্রাকচারাল অ্যান্ড ম্যানেজমেন্টে। আজকের সরাসরি একটা প্রশ্ন করছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক রুলস বলুন বা অ্যাক্ট বলুন বা বাংলায় বললে আইন বলুন, সেটা কি জানেন না? যদি জানতেন তাহলে লন্ডনে তার যে সফরটা হচ্ছিল এবং বিভিন্ন পত্র পত্রিকা এবং নিউজ মিডিয়া, ইউটিউব চ্যানেল, ফেসবুক, যে সমস্ত তথ্যগুলো উঠে এলো তাতে আমার তো মনে হচ্ছে যে এই সফরটা কতটা লাভজনক হলো ভারতবর্ষের ক্ষেত্রে, নট অনলি ফর, আমি একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের কথা বলছি না, কতটা লাভজনক হলো আর বা কতটা অপমানজনক হলো। আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট হিসেবে কতগুলো পয়েন্ট আগে আমি বলি যে কোন কোন জায়গায় আইনকে তিনি লঙ্ঘন করলেন, আর তার সাথে যে সমস্ত আইএএস অফিসাররা গেছেন বা বিসিএস অফিসাররা গেছেন, প্রশ্ন উঠছে তাদের যোগ্যতা। ভারতবর্ষের সম্মানটা কতটা তিনি অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। কেন বলছি এই কথা? প্রথম বিষয় হলো যে তিনি লন্ডনের যে সফরটা, যেটা আমাদের কাছে দেখানো হলো যে তিনি বিজনেস প্রমোট করার জন্য গেছেন, সোজা বাংলা তিনি ইন্ডাস্ট্রি আনতে গেছেন। প্রথম বিষয়ে এই যে ইন্ডাস্ট্রি আনার একটা যে খেলা চলছে, নরেন্দ্র মোদীও আনতে যাচ্ছেন, মমতা ব্যানার্জিও আনতে যাচ্ছেন পাল্লা দিয়ে, সেই ইন্ডাস্ট্রি এলে আমাদের ইকোনমিক গ্রোথ কতটা হবে আগে সেই বিষয়টা একটু জেনে নিই। যেহেতু ম্যানেজমেন্টের এমবিএ স্টুডেন্ট হিসেবে আপনাদের একটুখানি পরিষ্কার করে দিই, একদম সোজাভাবে আপনাদের বোঝাই। ধরুন আমার এই প্রপার্টির মা ছিলেন এতদিন মালিক। এবার ধরুন আমি এই প্রপার্টিটার ভাড়া দিতে চাইছি। কেন দিতে চাইছি না, আমার আর্নিং ক্যাপাসিটিটাকে বাড়াবার জন্য। আমি তোমায় জমির একটা ঘর দিচ্ছি, ভাড়া দিচ্ছি, আমি কি প্রোভাইড করে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, তোমাকে থাকার জায়গা দিচ্ছি, ইলেকট্রিসিটি দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে কিছু টাকা দেবে। এটাই হলো রফা। এখন যদি আমার সোর্স অফ ইনকাম কতটা গ্রোথ হলো, ধরুন আমি যদি এই ভাড়াটা না দিতাম তাহলে আমাদের সংসারটা কিসের ওপর নির্ভর করতো? যে আমাদের বাড়ির মেম্বাররা চাকরি করুক বা ব্যবসা করুক, তাতে যে উপার্জন আসছে, একটা উপার্জন আসছে, আর আমার যে অতিরিক্ত জায়গা, সেই জায়গাটা আমি কাটলমেন্ট করলাম, করে আমি ওখানে ভাড়া দিয়ে ভাড়া থেকে একটা ফিক্সড ইনকাম আনতে চাইছি। অন্যদিকে ভাবুন তো, যে জায়গাটা আমি ভাড়া দিচ্ছি সেই জায়গাটাতে আমি কিছু অ্যাক্টিভিটিস করেও, বিজনেস রান করিয়েও তো উপার্জন আনতে পারতাম। এটা হচ্ছে সেকেন্ড অপশান। আমরা সেকেন্ড অপশানে যাচ্ছি না, একদম ডিরেক্ট ভাড়া দিচ্ছি, আমি একটা ইনকাম নিচ্ছি, তাতে আমার কিছু ইনকাম বাড়বে। বাট ভাড়ার যে ইনকামটা সেটা হচ্ছে একটা ফিক্সড ইনকাম, সেটা কিন্তু বাড়বে না। একটা সারা বছর আমি এই স্ট্যান্ডার্ড ভাড়াটা পাবো। আর আমি যদি কোনো জায়গায় চাকরি করি সেটাও আমার একটা ফিক্সড ইনকাম, আমার সংসারের ক্ষেত্রে বলছি। ব্যবসা করলে সেটা ফ্লাকচুয়েট হবে। তাহলে আমি আমার যদি উপার্জন বৃদ্ধি করতে চাই, তাহলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস ছাড়া উপার্জন বৃদ্ধি করার কোনো জায়গা নেই। যেখানে আপনি ব্যবসা ঠিক করে করতে পারলে নয় আপনার ইনকাম বাড়বে, না হলে আপনার কমবে। সেটা আপনার স্ট্র্যাটেজি মেকিংয়ের ওপর, আপনার বিজনেস পলিসির ওপর ডিপেন্ড করছে, রাইট? সুতরাং বিজনেস যখন আমি বাড়াতে চাইবো তাহলে আমার কতগুলো স্কিল দরকার, ঠিক আছে? নিজের স্কিলটা থাকতে হবে যে মার্কেটে আমি যে সার্ভিস বা প্রোডাক্ট তৈরি করছি সেটার অ্যাকসেপ্টেবিলিটিটা কত, তার গুণগত মান কতটা, কেন মানুষ আমার প্রোডাক্টটা কিনবে, সেই স্কিলটাকে আমাকে ডেভেলপ করতে হবে। আমরা সে পথে যাচ্ছি না। আমরা কোন পথে যাচ্ছি? আমি বলছি সোজা আমার জায়গা আছে, আমার একটা এই ভাড়াটা দিয়ে আমার ফিক্সড একটা ইনকাম হয়ে গেল।
কিন্তু এটার মুশকিলটা যেটা হচ্ছে, আপনার ইনফ্লেশন রেট মানে মুদ্রাস্ফীতি প্রত্যেক বছর যে হারে বাড়ছে, আর আপনার ভাড়া কিন্তু সেই হারে বাড়বে না। আপনি হয়তো বললেন যে প্রত্যেক মাসে 10% করে তুমি আমাকে বাড়িয়ে দাও, ঠিক আছে, যে ভাড়াটা আজকে দিলেন তার 10% আপনার বাড়িয়ে দাও, কিন্তু আপনার মুদ্রাস্ফীতির হার কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি দেখেন তো এত পরিমাণ বাড়ছে। ধরুন আপনার যদি 6%ও বাড়ে, আপনি বলবেন তাহলে আমার 4% তো আমার লাভ থাকছে, কিন্তু থাকছে না। কেন, আপনাকে এই ভাড়াটাকে রাখতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দিতে হচ্ছে, তার মেনটেনেন্স দিতে হচ্ছে, সেটা যদি ক্যালকুলেট করে দেখি, তো 10% যদি আমি ভাড়া বাড়াই, আমার গায়ে গায়ে চলে আসছে প্রত্যেক বছর। এবং ভারতবর্ষের সবচেয়ে ইকোনমিক যে কন্ডিশন এখন যাচ্ছে, যে মুদ্রাস্ফীতির হার, সেটা কিন্তু লিনিয়ার হচ্ছে না, ঠিক আছে, এখন নন লিনিয়ারে চলে যাচ্ছে। লিনিয়ার মানে হচ্ছে একই রেটে কিন্তু বাড়ছে না। এত পরিমাণ করাপশন এবং মিসম্যানেজড একটা কান্ট্রি চলছে। আর পশ্চিমবঙ্গের কথা তো ছেড়েই দিন, সেখানে নন লিনিয়ার আসছে। আমি এই বিষয়গুলো নিয়ে ম্যানেজমেন্টের যখন ধারাবাহিকভাবে একটা ওয়ার্কশপ চালু করব স্ট্রাকচার অ্যান্ড ম্যানেজমেন্টের, সেগুলোকে বলবো। কেন শুধু স্ট্রাকচারটা বিক্রি করলেই তো হলো না, আমাকে তো ম্যানেজমেন্টটা জানতে হবে, এগুলো বলবো। সুতরাং প্রথমেই যে এই যে প্রিন্সিপালে আমরা চলছি, যে খালি বিদেশ থেকে নিয়ে এসো, কোম্পানি নিয়ে এসো, আমরা কিছু করবো না, সে একটা ফ্যাক্টরি করে দেবে। আর ফ্যাক্টরিটা করলো, তো ম্যান পাওয়ার কোথায় পাবেন, তার স্কিল আপলিফটমেন্টটা কোথায়? আপনি একটা সৌরভ গাঙ্গুলি না হয় আজকে 2 বছর ধরে শুধু জমি পেতে শুরু হলো, জমি পেয়েছে কিনাও জানি না, যে একটা স্টিল ফ্যাক্টরি করলো। তো স্টিল ফ্যাক্টরি করার জন্য বিভিন্ন স্টেজে যে ম্যান পাওয়ার, যে ওয়েস্ট বেঙ্গলে, সেই ম্যান পাওয়ারটা কোথায়, তাদের স্কিল ডেভেলপমেন্টটা কোথায়? সুতরাং শুধু যে আমি ভাড়া দিয়ে দেবো, মানে আমি একটা ইন্ডাস্ট্রি নিয়ে এসে এখানে চালু করিয়ে দাও, তাতে আমার বেকার যে প্রচুর সমস্যা, বেকার এত কেন হচ্ছে? কারণ বাংলার ছেলে মেয়েদের, আমি বাংলায় আসছি, বাংলায় যারা বসবাস করছি, বাংলার ছেলে মেয়েদের একটা জিনিসই শেখানো হচ্ছে ছোটোবেলা থেকে, প্রত্যেকটা পরিবারে শেখাই, আমি আমার সন্তানকেও শেখাচ্ছি, কোনো রকমে একটা গ্র্যাজুয়েশন করে তুমি একটা সরকারি চাকরির দিকে যাও। প্রথমে সে সরকারি চাকরির জন্য অন্য হলো, সেই চাকরি পাওয়ার জন্য নেতামন্ত্রীদের পিছনে তেল মারতে গেল, নেতামন্ত্রীদের কাছে টাকা দিল, পেয়ে গেল, গেল না গেল তো কী হলো, একটা প্রাইভেট ফার্মে আমি ঢোকার চেষ্টা করছি। আমাদের এই মেন্টালিটির জন্যই কিন্তু আমরা আরও বেশি পিছিয়ে যাচ্ছি, বেকার সমস্যা আরও বাড়ছে। এবং এটা ভারতবর্ষের ওভারঅল চিত্রটাই তাই, অন্যান্য স্টেটের চেয়ে এই স্টেটে আরও বেশি। ফার্স্ট জিনিস হচ্ছে এইটা, আমি যতক্ষণ না আমার বাড়িতে তৈরি করা প্রোডাক্ট, ধরুন আমি একটা ঘি তৈরি করলাম, আমি একটা মশলা তৈরি করলাম, ছোট স্কেলে বলছি, সেটা যতক্ষণ না বাইরেতে আমি বিক্রি করতে পারছি, উপার্জনটা করে আনছি, মানে বাইরে থেকে রিসোর্সটাকে আমাকে আনতে হবে, তবেই আপনার সেটা করাটা, আমি বলছি না খুব সহজ কাজ একটা মার্কেটিং করে, কিন্তু শুরু একটা জায়গা থেকে করলে, স্মল ইন্ডাস্ট্রি থেকে, তবেই কিন্তু সে একটা লাভের অংশ একটা সময় গেলে একটা বিজনেস অটো পাইলট মোডে চলে আসবে। আমরা সেই যে স্কিল ডেভেলপমেন্ট করার কথাটা মুখে আমরা বলছি, কিন্তু সেটা আমরা করছি না। আমরা করছি কি, বিদেশ থেকে নিয়ে আয় ভাই, তোদের টেকনোলজি নিয়ে আয়, তোদের সব কিছু নিয়ে আয়, আমি জমি দিচ্ছি। ধরুন সে একটা মেডিসিন কোম্পানি ধরুন এখানে খুললো, সে এখানে মেডিসিনটা খুললো, পেটেন্ট নিয়ে নিল, নিয়ে ওই মেডিসিনই আমাকে ভারতবর্ষর মানে শুল্ক এত বেশি করে দিয়েছে, সেই মেডিসিনটাই আমাকে বিক্রি করছে 25% ওপরেতে। তাহলে আমার লাভটা কোন জায়গায় হলো? আমার ঘরের ছেলে মেয়েটা হয়তো ওই কোম্পানিতে চাকরি করে একটা ফিক্সড মাইনের একটা স্যালারি পাচ্ছে, বাট আমার স্কিল কিন্তু আপলিফমেন্ট হলো না। প্রথম হচ্ছে এই ভুল পলিসির ওপর ভারতবর্ষে চলছে, যে মোদিজিকে আমার সময় ভালো লেগেছিল এই কারণে, বা ভালো লাগেও এখনও এই কারণে, যে আত্মনির্ভর একটা ভারত প্রকল্প চালু করেছিল, কিন্তু সেটা কিন্তু ফেলিওরের দিকে যাচ্ছে। আত্মনির্ভর ভারত এটা স্বামী বিবেকানন্দের কনসেপ্ট, সেই কনসেপ্ট হায়ার করেছিলেন নরেন্দ্র মোদী, এবং সেই কনসেপ্ট অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আত্মনির্ভর ভারতের জন্য যে সাপোর্ট দেওয়া, যে ইকোনমিক্যালি
সাপোর্ট এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য যে সাপোর্ট, সেই সাপোর্ট কিন্তু তিনি দিতে পারেননি। ফেলিওর ইন দ্য সেন্সে ওয়েস্ট বেঙ্গলের নোংরা পলিটিক্সের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিমই এখানকার ছেলেমেয়েরা সেটা পাচ্ছে না, বাংলা কথা। আদার স্টেট বিহার অনেক পিছিয়ে আছে আমাদের চেয়ে, মেরিটের থেকে শুরু করে ওদের সমাজ ব্যবস্থা অনেক পিছিয়ে। আমি বিহার আমার কম্পিটিশনের মধ্যে পড়ে না, আমরা মনেই করি না বিহার আমাদের পাশে দাঁড়াবে। আমরা ইউপি নিয়ে যেগুলো বলছেন, ওখানে যে ইন্ডাস্ট্রি আসছে, ইভেন ইউপিওর মেরিট সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের যদি আমি চিত্র দেখাই, মেরিটে আমাদের ধারে কাছে পারবে না, কিন্তু ওদের স্ট্রং ম্যানেজমেন্টের জন্য ওরা বিট করে বেরিয়ে যাচ্ছে, কারণ মানি পাওয়ারটা ওইদিকে ফ্লো করে যাচ্ছে, সেটা আমরা পাচ্ছি না শুধু আমাদের নোংরা পলিটিক্সের জন্য। তো এটা হলো একটা বিষয়। প্রথম জিনিস হচ্ছে এই মোদি বলুন বা মমতা বলুন একই ভুল করে যাচ্ছেন যে তার বিদেশ থেকে নিয়ে আয়, কেন এই বিদেশের কোম্পানি নিয়ে এলে একটা মোটা টাকার খেলা হয়ে যায়। আমি একদম ওই নোংরা পলিটিক্সে আমি ঢুকতে চাইছি না। সেকেন্ড ইস্যু আসুন, যেটা মমতা ব্যানার্জির কথা নিয়ে আমি শুরু করেছিলাম। মমতা ব্যানার্জি তাকে অক্সফোর্ড, আমি ধরে নিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে বক্তৃতা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। নিয়ম হচ্ছে যে এখানকার কোনো মানুষ যিনি বিদেশে গিয়ে তার বক্তৃতাটা যখন রাখবেন, বিশেষ করে যার লেজিসলেটিভ পাওয়ার আছেন, অর্থাৎ মমতা ব্যানার্জির লেজিসলেটিভ পাওয়ার, আমাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, আমাদের ফর দ্য পিপল তিনি কাজ করবেন। তিনি ওখানে যে বক্তৃতা দেবেন, কি বিষয়ের ওপর দেবেন, তার বিন্দুমাত্র তথ্য কেউ কিন্তু আমরা জানলাম না। অক্সফোর্ডে যাচ্ছেন উনি, ভালো অনেক সাবজেক্টের ওপর তিনি দিতে পারতেন, কেন তিনি কিন্তু বাংলাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন না, তিনি রিপ্রেজেন্ট করছেন ভারতবর্ষকে। তিনি আগে ভারতীয়, তারপর কিন্তু বাংলা। সুতরাং তার যে স্টেটমেন্টগুলো করা উচিত, যে আমরা কি কি করেছি, আমি বিদেশের মাটিতে গিয়ে ভারতবর্ষের সমালোচনা আমি করব না, আমি করব আমার বাংলা কোথায় ছিল, আমরা ইকোনমিক গ্রোথ কোন জায়গায় এসেছে, সেই জায়গাগুলোকে ফোকাস করব। আমরা আগামী দিনে কি কি করতে চাইছি সেইটা ফোকাস করব। সেকেন্ডলি আমরা ফোকাস করব যে আমরা কি প্রোডাক্ট, কি সার্ভিস আমি সারা বিশ্বর মার্কেটে আমি দিতে পারবো, সেইটা আমি ফোকাস করব। আমি হলে তাই করতাম। আমি বলতাম না তোমরা এসে এখানে ইনভেস্ট করো, আমি বলতাম এসো আমার বাংলার ট্যুরিজম দেখে যাও, আমার বাংলার সুন্দরবন দেখে যাও, কেন ওর ট্যুরিস্ট এলে আমার পয়সা পকেটে আমার ঢুকবে। আমি ফ্যাক্টরি আনার জন্য একবারও যেতাম না। এই ভুল রাজনীতির জন্য আজকে পশ্চিমবাংলা, কেন ভারতবর্ষকেরা পশ্চিমবাংলার আমরা যারা ইয়ং বিজনেস করার জন্য যেখানে স্বপ্ন দেখছি 100 কোটি টাকার একটা আমরা ফ্যাক্টরি দাঁড় করাবো, আজকে আমরা কলকাতা কর্পোরেশনেতে রিসেন্ট টেন্ডারেতে আমরা পার্টিসিপেট করেছি, যেখানে রাজস্থানের 2টো কোম্পানি ছিল, আর কলকাতা থেকে যে 2টো কোম্পানি গিয়েছিল তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছি আমরা, এবং 4 crore টার্ন ওভার দেখিয়েছি আমরা, এবং অরিজিনালি 4 কোটি টাকার টার্ন ওভার করে দেখিয়েছি। সুতরাং এই 4 কোটিটাকে 100 crore-এতে নিয়ে যেতে গেলে যে সাপোর্ট আমাদের দেওয়ার কথা, সেই সাপোর্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের দিচ্ছে না। এবার আমি আসছি, তো প্রথম ভুলটা উনি এটা করলেন। দ্বিতীয় ভুল কি করছেন, যে কেন্দ্রীয় সরকার যখন তার প্রতিনিধিত্ব একজনকে পাঠাচ্ছি, স্পেসিফিক সেখানে উল্লেখ থাকে তিনি কি বিষয়ের ওপর বক্তব্যটা রাখবে, কেন যে ওই ব্যক্তির জন্য সারা ভারতবর্ষের মানুষের যেন কোনো জায়গায় আঘাত না হয়, লজ্জা যেন না পায়। সুতরাং তিনি কি বক্তব্য রাখবে, তার কি কোশ্চেন অ্যান্সার হতে পারে সেই ইউনিভার্সিটি, সেই প্রোটোকল তারা আমাদের জানাবে। এটা হচ্ছে নিয়ম, যে রাজ্যের এই মুখ্যমন্ত্রী যাচ্ছেন তাকে কি কি প্রশ্ন করা হবে এবং তিনি তার উত্তরটা কি কি দেবেন। এই ডিপ্লোম্যাটিক জিনিসগুলো আগে হয়। আপনাদের জানিয়ে রাখি, কোনো সাংবাদিক যদি কোনো মন্ত্রীর ইন্টারভিউ নিতে যায়, তাকে আগে জানাতে হয় যে কি কি কোশ্চেন তাকে করবে, তার বাইরে হলে তিনি উত্তর দেবেন না। এখন সেই প্রোটোকলগুলো মানা হয় না। আমি অনেক
পাড়ার উলঢুল নেতাকে দেখেছি চায়ের দোকানের মতো কথা বলে দিচ্ছে, কিন্তু এটা নিয়ম নয়, এটা প্রোটোকল নয়। এবার হচ্ছে তিনি কি করে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বিজনেস ইনভাইট করছেন বাইরে, দ্যাট ইজ দ্য টোটালি প্রোটোকলের বাইরে চলে যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই তিনি কোনো ইন্ডাস্ট্রিকে বলছে তুমি এখানে এসো, এটা তার কতটা ইখতিয়ারের মধ্যে থাকে। কেন একটা ইন্ডাস্ট্রি যখন মাল্টিন্যাশনাল একটা কোম্পানি যখন এখানে তুমি আসবে ইনভেস্ট করতে, সে অ্যাজ এ হোল দেখবে ইন্ডিয়া, নট অনলি ফর দ্য দেখবে ওয়েস্ট বেঙ্গল। কেন মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল থেকে গেলেও তিনি বলতে পারে না তুমি আমার বাংলাকে এসো, তাকে বলতে হবে আমার ভারতবর্ষে আসতে পারে, এবং সেই অধিকারটা তার নেই, এটা একমাত্র পিএম বলতে পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইনভাইট করতে পারে যে তুমি আমাকে এখানে এসো, আমার এই স্টেটগুলোর মধ্যে দেখো তুমি কোন জায়গায়, সেখানেও আমার ল্যান্ড ব্যাঙ্ক থাকবে। এমনি এলাম তাকে মাঠ ঘাট ময়দান দেখিয়ে দিলাম, সেই ইন্ডাস্ট্রিগুলো আমি এখানে করব, এটা নিয়ম না। এটা ফিজিবল টেকনিক্যাল রিপোর্ট তৈরি করতে হয়। রিপোর্টটা কী থাকে যে আমার এইগুলো জায়গাগুলো ইন্ডাস্ট্রিয়াল জোন আমার আছে, এই সেক্টর মার্কেটিংয়ে আছে, এই সেক্টরে তুমি বিজনেসটাকে তোমার গ্রো করতে পারো। দ্যাট ইজ দ্য টেকনিক্যাল ফিজিবল রিপোর্ট তৈরি করতে হয় যে আমার ইউপিতে এই লোকেশান আছে, এই জায়গা আছে, এই রাস্তাঘাট আছে, এবং এই তুমি মার্কেটিং করতে পারো, এবং পসিবিলিটিস আছে এই সেক্টরগুলোতে তুমি বিজনেস করতে পারো। ঠিক আছে, নিশ্চয়ই আমি রাম মন্দিরের কাছে কোনো ফ্যাক্টরি খুলে দেবো না, রাম মন্দিরের কাছে আমি ট্যুরিস্ট স্পট করতে পারি। তো সুতরাং যে 10খানা ইভেন্ট আছে, আমি পরে ম্যানেজমেন্টে যখন পড়াবো বা বলবো তখন বলবো যে 10টা ইভেন্টকে তোমাকে বলতে হবে যে আমার এই 10টা ইভেন্টের মধ্যেই মানে 10টা সেক্টরেতে এই প্লেস আমি রেখে দিয়েছি। লাক্ষাদ্বীপ অত সুন্দর ট্যুরিস্ট স্পট করে দিল, সেখানে হোটেল হতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি নিশ্চয়ই এক্সপেক্ট করবেন না যে যেখানে পুরুলিয়ার একটা মাটিতে সেখানে একটা হোটেল খুলে কেউ বসবে, সেখানকার মতো ইন্ডাস্ট্রি আমি করতে পারি, বা কোল মাইন এলাকার জায়গায় আমার স্টিল ফ্যাক্টরিটা হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। দ্যাট ইজ দ্য ফিজিক্যাল ল্যান্ডমার্ক রিপোর্ট দরকার, সেই রিপোর্ট অনুযায়ী যেতে পারে। আমি অক্সফোর্ড গেলাম, সেখানে বললাম এসো এসো আমার এখানে জমি খালি আছে, তুমি কিছু করো, লাভ কী হবে? আমাদের লাভ কী হবে? আমরা তো চাকরি চাইছি না আপনার কাছ থেকে, আমরা বিজনেস চাই। তারা এলে আমার লাভটা কী হবে? আমাদের ছেলেমেয়েদের লাভ কী হবে? কটা ছেলে মেয়ে ওখানে চাকরি পাবে? চাকরগিরি করে। দ্বিতীয় ওনার বক্তৃতাটা আমি দেখলাম ব্রিটিশদের কাছে আমার একদমই ভালো লাগেনি, যে রুল আউট করে গেছে ও তোমরা এতদিন, মানে মনে হচ্ছে জানো তোমরা আমাদের তো চাবুক মেরেছো এবং তোমরা তো জায়গাটা দেখেছো পশ্চিমবঙ্গের জায়গাটা, ঠিক আছে, তাহলে তুমি এসো আর একবার পিঠটা পেতে দিচ্ছি, চাবুকটা মারো, এরকম টাইপের একটা বক্তৃতা দিলেন মুখ্যমন্ত্রী। এটা গেল একটা স্টেজ। দ্বিতীয় স্টেজ, এই যে অক্সফোর্ডে যে বক্তৃতা দিতে গিয়ে হট করে তারকে বিদ্রোহ দেখানো হলো, সেটাও আমার পছন্দ হয়নি। আফটার অল সে ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। তো আমাদের ইস্যুটা নিয়ে লন্ডনের মাটিতে তাকে চেপে ধরার কোনো এখতিয়ার কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির নেই। আমি এটাকেও তীব্র নিন্দা করি, এবং ওখানকার যে কলেজ আছে, যে ইউনিভার্সিটি, আমি বলবো যে তাদের দেখা উচিত ছিল যে এইখানে যে পার্টিকুলার কোনো একটা ফোরামে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন যখন, তখন কিন্তু এই ধরনের আচরণ হওয়া উচিত হয়নি। এটা কিন্তু ইন্টেনশনালি করানো হয়েছে ওকে মেলাইন করানোর জন্য, এবং তার সাথে আমাদের ভারতবর্ষ মেলাইন হলো, বাংলাও মেলাইন হলো। দ্বিতীয় হচ্ছেন উনি স্টেটমেন্ট দিচ্ছেন কন্ট্রাডিক্টরি। ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ নিয়ে কথা বলবেন পিএম, নট এনি সিএম। সিএম ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তার সমালোচনা করতে পারে, কিন্তু বিদেশের মাটিতে দাঁড়িয়ে পিএমের সমালোচনা করার রাইট কিন্তু মুখ্যমন্ত্রীকে কেউ দেননি। দ্যাট ইজ দ্য বিয়ন্ড দ্য প্রোটোকল, ভায়োলেশন অফ দ্য প্রোটোকল। যখন প্রধানমন্ত্রী বলছে যে আমার ইকোনমিক গ্রোথ 5 ইয়ার্সের মধ্যে আমরা এই জায়গায় যাব, তিনি লন্ডনের মাটিতে গিয়ে বলছেন আমি এক্সপেক্ট করি না এই জায়গায় যাবে। এই
যে পলিটিক্সটা উনি ওখানে করতে গেছিলেন, ইন্টারন্যাশনাল একটা ফিগার বানাবার একটা চেষ্টা করছেন, সেটাকে আমার মনে হয় যে নিন্দনীয় একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইমেজ। আমি কি, আমার সাথে ডান দিকে বাঁ দিকে কারা আছেন। কোনো হেভিওয়েট শিল্প মানে ইন্ডাস্ট্রিতে যাদের নাম আছে তাদের কিন্তু কাউকে দেখা গেল না। দেখা গেল ডোনা গাঙ্গুলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, একজন প্রতিষ্ঠিত, তারা শিল্পপতি নয়। অর্থ করতে পারে প্রচুর, ডোনা গাঙ্গুলি টেমস নদীর ধারে 5 তলার ফ্ল্যাটটা দেখাতে পারে, কিন্তু তারা শিল্পপতি নন। আমি আনতে যদি যাই শিল্প, তাহলে তার পাশে কেন শিল্পপতি নেই? বক্তব্যগুলো হচ্ছে এই যে প্রোটোকলগুলো ভায়োলেশন হলো, মুখ্যমন্ত্রীর উচিত বা তার যে আইএস অফিসাররা আছেন বা WBCS অফিসাররা আছেন, একটা প্রোটোকল স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট থাকবে। আপনি নিজে ওখানে অপমানিত হলেন, সেই অপমানটা কিন্তু আমাদের গায়ে লাগলো, এবং এই অপমানিতটা আপনি নিজের জন্য হলেন। যাই হোক, ম্যানেজমেন্টের অনেক কিছু আছে। আমি অংশুমান, অ্যাট প্রেজেন্ট অ্যাজ দ্য ম্যানেজমেন্ট স্টুডেন্ট অফ দ্য IIT পাটনা। তো আমার এটা গায়ে লেগেছে, তো সেই অর্থে আমি এটাকে ফোকাস করলাম। বললাম পরবর্তীকালে যে MSME যেটা নিয়ে কথা হচ্ছে, সেটাকে ফোকাস ওয়েস্ট বেঙ্গলে আরও বেটার ওয়েতে করো, যাতে আমাদের মতো যারা আমরা চিন্তা করছি যে বিকাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে আমরা 100 crores একটা ইনভেস্ট করবো, 100 crores একটা ফ্যাক্টরি হবো, নিজের দেশের সয়েলে হবে, নিজের দেশের মানুষ করবে, নিজের দেশের মানুষরা এখানে কাজ করবে। সুতরাং এই যে ম্যানেজমেন্টটা, এটা আমাদের দরকার। তো এগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনায় নিশ্চয়ই আসবো। এবং যেহেতু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আমাদের মেইন কি হচ্ছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যেটার উপর আমরা বিজনেস করছি, সুতরাং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য স্ট্রং ম্যানেজমেন্ট, সো দ্যাট আমার সার্ভিসটা যেন আমি বিদেশে বিক্রি করতে পারি। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য আওয়ার মোটো। সো আজ এই অবধি, অ্যান্ড নাও নেক্সট ডে that we discuss with about the business management. There is some policies, and সেই পলিসিসের উপর কী করে we can extend about the business, and কী করে ইয়াং জেনারেশন তারা বিজনেসে আসে, তার কী কী প্রস্তুতি দরকার, and obviously that is also the structural engineering related or the engineering related, real estate related. So detailed discussion আসবো। Thank you.